বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নার্সিং পেশার সম্মানিত সকল স্তরের নার্সিং নেতৃবৃন্দ, আমার শিক্ষার্থী নার্স ভাই বোন এবং নার্সিং শিক্ষা ও সার্ভিসে যারা যারা জড়িত আছেন, তাদের সকলের জ্ঞাতার্থে আমি আজকেও কিছু কথা বলতে আসছি। আপনারা জানেন, আমি নার্সিংয়ের বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে দীর্ঘদিন আমি কাজ করছি এবং আমার বিভিন্ন প্রকাশনাও রয়েছে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আমি প্রবন্ধ লিখেছি। নার্সিং শিক্ষা ও সার্ভিসের সমস্ত কিছুই আমি আমার চিন্তাভাবনার মাঝেই রাখি। বর্তমান প্রেক্ষাপটে আমরা দীর্ঘদিন যে বৈষম্যর শিকার, নিষ্পেষণের শিকার, সেটা প্রশাসনিকভাবে আমরা ক্ষতবিক্ষত হয়েছি। দলীয়ভাবে আমাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। আবার আমাদের কিছু পেশাজীবী ভাই বোন বিভিন্ন দলের ছত্রছায়ায় আমাদেরকে নিষ্পেষণ করেছে। আমাদের গোটা জাতিকেই ক্ষেত্রবিশেষে কলঙ্কিত করেছে বিভিন্নভাবে। ঘুষ, দুর্নীতি, প্রশ্ন ফাঁস, এ সমস্ত বিষয় নিয়ে আমরা দাঁড়াতে পারি নাই, আমরা কথা বলতে পারিনি। কারণ ছিল যে আমাদের মাঝে ক্ষমতার লিপসুরা সবসময় একটা ভয় ভীতি প্রদর্শন করে আসছিল এবং চাকরি ক্ষেত্রেও কিন্তু আমরা ভালো ছিলাম না। আমাদেরকে কারণে অকারণে বদলি করা হতো, সাসপেন্ড করা হতো, বেতন আটকিয়ে রাখা হতো। আমরা বাধ্য হয়ে অনেকে চাকরিও ছেড়ে দিয়ে আসছিলাম। সরকারি চাকরি কেউ ছাড়ে না, কিন্তু কোনো এক পরিস্থিতির প্রেক্ষিতে ছাড়তে হয়েছে। সেটা নির্লজ্জভাবেই বলতে হয় যে আমাদের প্রশাসনিক কিছু কর্মকর্তার দুঃশাসন ছিল, কিছু বৈষম্যতা ছিল এবং জেন্ডার ইস্যু এখানে বড়ভাবে কাজ করছে। আজকে আমরা পুরুষ নার্স হয়ে আমরা পদদলিত হয়েছি অনেকের মাঝে। বিশেষ করে আমাদের প্যারা প্রফেশনাল যারা আছে তারাও আমাদেরকে তেমন সহ্য করতে পারত না এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে সবসময় একটা বৈষম্যের মাঝে রাখত এবং আমাদেরকে নানাভাবে কোণঠাসা করে রাখতেন। আমরা চাই আমাদের এই দীর্ঘ দিনের এই বৈষম্যমূলক অবস্থার পরিবর্তন আসুক। দেশে সব কিছু বিপ্লবের মাঝে পরিবর্তন এসেছে। নার্সিংয়ের মাঝেও আমরা অনেক করেছি, বিপ্লব করেছি, আন্দোলন করেছি, আমরাও সাংগঠনিক ছিলাম, আমাদের অতীত ইতিহাস আছে। অনেকেই বলে আমাদের অনুজ যারা এখন শিক্ষার্থী নার্স আছে বা নতুন চাকরি হয়েছে বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত আছে, তারা বিভিন্ন ধরনের প্রত্যাশার কথা বলে যে আমরা তাদের জন্য কি করেছি। এই দুনিয়াতে কেউ কারোর জন্য কিছু করে দিতে পারে না। নিজের অধিকার নিজেকে আদায় করতে হয়। নিজের বিদ্যা শিক্ষা দিয়ে, মেধা দিয়ে, দূরদর্শিতা দিয়ে নিজেদের অবস্থান তৈরি করতে হয়। কেউ কাউকে কোনোদিন কোনো পথ তৈরি করে দেয় না। তবে আমি একটা জিনিস স্বীকার করি যে হ্যাঁ, তৈরি করে দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা, যারা আমাদের পিতৃপুরুষ ছিলেন। তারা শিক্ষা দীক্ষা ছিল না বলেও, তাদের শিক্ষা দীক্ষা ছিল না, কিন্তু তাদের দূরদর্শিতা ছিল। সেই দূরদর্শিতার জন্যে তাদের কাছে যার যার জমি ছিল এলাকাভিত্তিক, তারা নিঃস্বার্থে জমি দিয়েছে, নিজেরা ঘর করে
স্কুল তৈরি করেছে, মসজিদ তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে, নিজেরা স্বেচ্ছাশ্রম দিয়ে প্রতিষ্ঠান তৈরি করেছে, কারো কাছ থেকে কোনো প্রতিদান তারা চায়নি। কিন্তু তারা যদি এইগুলি না করতেন তাহলে হয়তো আমরা সেই গরু রাখালের মতোই থাকতাম, আমরা বিদ্যা শিক্ষা নেওয়ার সুযোগ পেতাম না। আমাদের পিতৃপুরুষ যারা আছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। বর্তমানে দেখেন আমরা অনেকেই বড় হয়েছি, লেখাপড়া করে অনেক টাকা পয়সার মালিক হয়েছি, আমরা নিজেরা কিছু করতে চাই বা করতে পারি না। আমাদের মনটা সেভাবে উজাড় করে দিতে পারি না যে হ্যাঁ আমি এটা জনগণের কল্যাণে আমি একটি প্রতিষ্ঠান করলাম। আর সেই রকম বিত্তশালী লোক প্রচুর আছে, দেশ ছেড়ে পালিয়ে গেছে, দেশের টাকা দেশে কাজে লাগাতে পারে নাই, দেশের বাইরে যায় তারা টাকা নষ্ট করেছে, অপচয় করেছে। কিন্তু এই টাকাগুলো যদি আমাদের দেশে থাকতো, আজকে আমরা নার্সিং বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করছি, আমরা কোনো ফাইন্যান্সার পাইনি। কিন্তু আমরা যদি এমন একজন ফাইন্যান্সার পাইতাম তাহলে আমাদের দেশে এই টাকা দিয়ে এই লোকগুলি আজকে মর্যাদা আসনে থাকতে, আমাদের স্বপ্ন পূরণ হতো। আমরা এই দেশে অনেক বড় স্বপ্ন নিয়ে আছি যে এই দেশে একটি নার্সিং বিশ্ববিদ্যালয় হবে, এই দেশের নার্সরা ক্যাডার সার্ভিসে যাবে, এদের দেশের নার্সরা এই দেশের কর্ণধার হবে। অন্যান্য ডিসিপ্লিন থেকে যদি গ্র্যাজুয়েট হয়ে যদি দেশের ক্ষমতায় যেতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, তারা যদি মন্ত্রী এমপি হতে পারে, তারা যদি আমলা হতে পারে, রাজনীতি হতে পারে, ব্যবসায়ী হতে পারে, শিক্ষক হতে পারে, দেশে বিদেশে তারা কাজ করতে পারে। আমরাও তো লেখাপড়া করে এসেছি, আমরাও ইন্টারমিডিয়েট পাস করে এসেছি, আমরাও বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজে পড়াশোনা করেছি, আমরাও বিদেশের মাটিতেও গিয়েছি। আমাদেরও তো একটা যোগ্যতা আছে, দক্ষতা আছে, দাবি করার একটা স্থান আছে। সুতরাং আমরা বলি যে আমাদের একটা পেশাজীবী সংগঠন হোক, এটা আমরা চাই। আমি গতকালকে যে ইস্যুতে কথা বলেছিলাম, আমি প্রায় আমাদের চিন্তাভাবনা থেকে 30টি পয়েন্ট আমি আলোকপাত করেছিলাম বা লিখেছিলাম। অনেকেই বলছে যে এইগুলো নিয়ে আমরা কীভাবে এগিয়ে যাব। আমরা যেহেতু তৈরি করতে পারছি, আমরা এগিয়েও যেতে পারবো আশা করি। আমাদের যদি মন মানসিকতা সকলেরই এক হয়, আমরা যদি এক হতে পারি, ছাত্র, শিক্ষক, কর্মজীবী, নার্স, আমরা যারাই আছি, প্রত্যেকের অবস্থান থেকে যদি আমরা একটা জায়গায় এসে কথা বলতে পারি, আমরা সেখান থেকে আমরা আমাদের নার্সিং পেশার সংস্কারের জন্য আমরা কথা বলতে পারব। আমরা সদাশয় সরকারের কাছে আমাদের দাবিগুলো পেশ করতে পারবো, আমরা স্মারকলিপি দিতে পারবো। আমরা কোনো দাঙ্গা হাঙ্গামায় যাব না, আমরা শান্তিপূর্ণভাবে, ভদ্রভাবে আমরা আমাদের কথাগুলি বিভিন্ন মাধ্যমে তুলে ধরতে পারি, গণমাধ্যমে তুলে ধরতে পারি, সদাশয় সরকারের কাছে তুলে ধরতে পারি। আমাদের নার্সরা এক হয়ে একটা বিজয় মিছিলও আমরা করতে পারি এই বিজয়ের সময়ে। সুতরাং আমাদের উচিত নানা প্রশ্ন না করে আমরা নিজেকে নিজে প্রশ্ন করি, আমি কি করতে পারি, আমার দ্বারা কি হতে পারে, আমি কতজনের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি, আমরা কাকে একজন মান্যবর ব্যক্তি বানাবো বা কার পথ নির্দেশনায় আমরা চলবো, কাকে আমরা বিশ্বাস করতে পারি, সেই লোক আপনারা নির্ধারণ করেন, আপনারা স্থান নির্ধারণ করেন। আমি তো বলেছি আপনারা আসেন আমাদের উন্মুক্ত স্থান শহীদ মিনার, যেখানে সবার জন্যে একটা আস্থার জায়গা, শ্রদ্ধার জায়গা, সেখানে আসেন, আমরা সেখানে দাঁড়িয়ে কথা বলি। আমাদের মতানৈক্য থাকতে পারে, আমরা মুক্ত মনে আমরা কথা বলি। এই দেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজকে দেখেন নির্ভয়ে তারা দেশের দায়িত্ব পালন করছে। তারা এখন আল্লাহর রহমতে যারা চাকরির জন্য এসেছিল তারা সরকার হয়েছে, তারা স্বেচ্ছায় আজকে দেখেন যানজট নিরসন করে ফেলছে। ঢাকা শহরে এখন তেমন যানজট দেখা যায় না, যার যার গতিতে গাড়ি যাচ্ছে, যেখানে থামার সেখানে থামছে, যেখান থেকে যে নিয়মে গাড়ি চলার। এই ছোট ছোট ছেলেমেয়েরা
এই ডিসিপ্লিনে শৃঙ্খলে নিয়ে এসেছে। আমি তাদের ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছি। রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেন, যে ছেলেমেয়েরা নিজের ঘরের কাজ করে না, কোনোদিন তার বাপ মা করতে দেয়ও নাই, নিজের আঙ্গিনা পরিষ্কার করে নেয়, নিজের ঘর পরিষ্কার করে নেয়, হ্যাঁ, আমরা খালার উপর নির্ভরশীল, খালারা পয় পরিষ্কার করে দেয়, বা অনেকেই অনেকভাবেই থাকে। কিন্তু এই ছেলেমেয়েরাই দেখেন রাস্তার মাঝে আজকে নির্দ্বিধায় তারা ময়লা পরিষ্কার করতেছে, ময়লা যথাস্থানে তারা নিষ্কাশন করতেছে। কি সুন্দর বাংলাদেশ! সুতরাং আমরাও তো একটা সুন্দর পেশা তৈরি করতে পারি। আমরা আসতে পারি একটি প্ল্যাটফর্মে, আমরা এসে কথা বলি, আমরা একটা স্মারকলিপি তৈরি করি, একটা স্মারকলিপি তৈরি করে আমরা সকলে মিলে, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আছেন, ওনাদের কাছে পেশ করতে পারি। অবশ্যই তারা আমাদের আবেদন গ্রহণ করবেন। আমরা শান্তি শৃঙ্খলার মাঝে থেকে আমরা আমাদের অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের অধিকার ছিনতাই হয়ে গেছে। 1977 সনে একটি সরকারি আদেশে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেবা পরিদপ্তর করা হয়েছিল। সেই পরিদপ্তরে আমাদের নার্স কর্মকর্তাগণ ছিলেন। আমরা তাদেরই সন্তান, আমরা তাদেরই ছাত্রছাত্রী। আমরা আজকে শিক্ষা দীক্ষা নিয়ে দীর্ঘ 40 বছর আমরা কাজ করেছি, রোগীর সেবা করেছি, মানুষের সেবা করেছি। আমরা নার্সদের দাবি আদায় নিয়েও সংগ্রাম করেছি, আমরা প্রশাসনে কাজ করেছি, আমরা শিক্ষায় কাজ করেছি। এখন কেন আমরা পারবো না? আগে নার্স ছিল এসএসসি পাস, বলতো নার্সদের এক সরকার বলছিল নার্সরা কী পাস, এটা উনি জানতেন না। তখন এসএসসি পাস করে আমাদের আনা হতো, এসএসসি ছিল আমাদের প্রিরিকুইজিট। এখন আমাদের কিন্তু একটা স্ট্যান্ডার্ড হয়েছে। আমরা এখন ইন্টারমিডিয়েট পাস করে কিউমুলেটিভ জিপিএ 7 থাকতে হবে, তারপরে আমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষায় মেধাদের যারা উত্তীর্ণ হবে তারা নার্সিংয়ে ভর্তি দিতে পারবে। বিশ্ববিদ্যালয়ে যেমন ভর্তি করে, মেডিকেল কলেজে যেমন ভর্তি করে, বুয়েটে যেমন ভর্তি করে, ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন বা যে কোনো প্রফেশনাল ডিগ্রি যারা নেয় তারাও কিন্তু সকলে ইন্টারমিডিয়েট পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, মেডিকেল কলেজে ভর্তি হয়, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়, আর্মিতে ভর্তি হয়। আমরা তো তাদের সাথে একই বেঞ্চে লেখাপড়া করে আসছি, তাহলে আমরা কেন পারবো না? আমরা তাদের পাশাপাশি একই অনুষদ থেকে মেডিসিন, ফ্যাকাল্টি অফ মেডিসিন থেকে এমবিবিএস ডাক্তার যে সার্টিফিকেট নেয় এমবিবিএসের, আমরা নার্সিং গ্র্যাজুয়েট নার্সিংয়ের সার্টিফিকেট নিই। ইউনিভার্সিটি আমাদের পরীক্ষা নিয়ন্ত্রণ করে, সেখানে আমাদের স্ট্রাকচার আছে। এখন আমাদের যে জিনিসগুলো দরকার, যে আমার এই যে প্রফেশনকে ছিনতাই করে নিয়ে গেছে আমলারা, সেই প্রফেশনকে আমার আনতে হবে। এই ছিনতাইকারীদের হাত থেকে আমাদের প্রফেশনকে উদ্ধার করতে হবে। আজকে দেখেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল একটা অটোনোমাস বডি। আমাদের নার্স শিক্ষক থেকে, অধ্যক্ষ পদ থেকে বা সিনিয়র লেভেলের পদ থেকে নার্সিং কাউন্সিল এর রেজিস্ট্রারের পদ চালিয়ে আসছেন। এখন হঠাৎ করে তারা বলছেন আমরা পারছি না। তাহলে আমরা সেই, আমি ইতিহাসে সব উল্লেখ করেছি যে আমাদের যে 4 জন আমাদের শ্রদ্ধেয় আপা, যখন তারা প্রথম নার্সিংয়ে উচ্চশিক্ষা নেন, উচ্চশিক্ষা নিয়ে এসে বাংলাদেশের নার্সিংয়ের অবকাঠামো তারা তৈরি করেন, এবং সেই অবকাঠামোতে আমরা নার্স পেয়েছি। আমরা তাদের আদর্শের সৈনিক। আমরা কেন পারবো না? আমাদের ক্ষমতা কেন অন্যরা চালাবে? আমাদের আসনে কেন অন্যরা বসবে? আপনারা আমাদেরকে অবরুদ্ধ করেছেন, আমাদেরকে বিসিএস ক্যাডার করতে দেন না, আমাদেরকে বলেন বিসিএস ক্যাডার ছাড়া নার্সিংয়ের অধিদপ্তরে কর্মকর্তা হওয়া যাবে না। কেন হবে না? আপনারা আমাদেরকে নিয়ে দেখেন আমরা পারি কি না। এই যুগে সূর্য সন্তানরা যদি এই দেশটাকে স্বাধীন করতে পারে, স্বৈরাচার মুক্ত করতে পারে, আজকে আমরা বুক খুলে বলতে পারি, তাহলে আমরা নার্স যারা, আমরা তো এই দেশেরই সন্তান, আমরা কেন পারব না? আমাদের প্রশাসনিক দায়িত্ব আমাদের হাতে আনতে হবে, আমাদের ডিডিও আমাদের হাতে আনতে হবে, আমাদের রেগুলেটরি বডি আমাদের হাতে আনতে হবে,
এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো গায়ের জোরে অনেকেই করে নিচ্ছে, যেমন পিসিটি, পেশেন্ট কেয়ার টেকনোলজি একটা কোর্স, এসএসসি পাস কিনা, হ্যাঁ, তারা এসে নার্সদের সমতুল্য হয়ে গেছে। তাদের কোনো নেই, দক্ষতা নেই, অভিজ্ঞতা নেই। আমার নার্স